হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ক্ষমতা বলতে কি বোঝো, ক্ষমতার মূল উপাদানগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে তোমরা প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখলে 8-এ 8 পাবে দেখে নাও। দেখো, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় শক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু জাতীয় শক্তি বা ক্ষমতা বলতে কি বোঝায় সে সম্পর্কে মতপার্থক্য আছে। সহজভাবে বলা যায় অন্যের আচরণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে বলে শক্তি। অধ্যাপক মর্গেনথাউ তার লেখা পলিটিক্স এবং নেশন গ্রন্থে বলেছেন, কোনো ব্যক্তি যদি অন্য ব্যক্তির কাজকর্ম, আচরণ ও মনের ওপর প্রভাব বিস্তার করে তখন তখন বলা যায় সেই ব্যক্তির শক্তি বা ক্ষমতা আছে। অনুরূপভাবে কোনো রাষ্ট্র বা জাতি যদি অন্য রাষ্ট্রের কাজকর্মকে প্রভাবিত করে তবে সেই ক্ষমতার নাম জাতীয় শক্তি। এবারে তোমরা দেখে নাও জাতীয় শক্তি বা ক্ষমতার মূল উপাদান। এখানে মূল উপাদানগুলি দেখো। 1 নম্বর হচ্ছে ভৌগোলিক উপাদান। কোনো রাষ্ট্র কতটা শক্তিশালী হবে তার ভূগোলের ওপর অনেকটা নির্ভর করে। মার্কিন যুক্তরাষ্ট্র বিরাট সমুদ্র উপকূল থাকায় সে বিরাট নৌশক্তি গড়ে তুলতে পেরেছে। কোনো দেশের ভৌগোলিক অবস্থা সেই দেশের সামরিক ও নিরাপত্তা ব্যবস্থাকে প্রভাবিত করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভৌগোলিক অবস্থানের জন্য সমুদ্র পার হয়ে কেউ সহজে আক্রমণ করতে পারে না বলে বিশ্বযুদ্ধের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এতে তার শক্তি বৃদ্ধি হয়েছে। ভৌগোলিক উপাদানের মধ্যে জলবায়ু আছে। কোনো দেশের জলবায়ু ভালো হলে সে দেশের কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে, পণ্য রপ্তানি করে দেশের শক্তি বৃদ্ধি করতে পারবে। আবার ভৌগোলিক আয়তন বড় হলে তার শক্তি বৃদ্ধি পায়, কারণ আয়তন বড় হলে জনসংখ্যা বেশি হবে, তাতে বিরাট সেনাবাহিনী গড়ে তুলতে পারবে। চীন শক্তিশালী হওয়া এটি একটি বড় কারণ। এবার প্রাকৃতিক সম্পদ। একটি দেশের মধ্যে যদি প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকে তাহলে সেই দেশ শক্তিশালী হবে। যে দেশে কৃষি সম্পদে সমৃদ্ধ তারা শক্তিশালী হতে পারে। তাছাড়া দেশকে শক্তিশালী করতে হলে শিল্পে উন্নত হতে হবে, তার জন্য কাঁচা মাল দরকার, সেই সঙ্গে দরকার কয়লা, খনিজ তেল, গ্যাস প্রভৃতি। এইসব প্রাকৃতিক সম্পদ যাদের আছে তাদের শক্তি বাড়বে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বলে শক্তিশালী হতে পেরেছে। এবার হচ্ছে জনসংখ্যা। এখানে কি বলা হচ্ছে, জনসংখ্যা জাতীয় শক্তির একটি উপাদান। দক্ষ ও পরিশ্রমী মানুষ বেশি থাকলে সেই দেশের জাতীয় সম্পদ বাড়বে এবং প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হবে। বেশি মানুষ থাকলে বিরাট সেনাবাহিনী করা যাবে। লোকসংখ্যা বেশি হলে অল্প মাইনে অনেক লোক পাওয়া যাবে বলে শিল্পপতিরা নতুন শিল্প গড়ার প্রেরণা পাবে। লোকসংখ্যা কম হলে কলকারখানা চালানোর জন্য শ্রমিক পাওয়া যাবে না, তাতে দেশ দুর্বল হয়ে পড়বে। অধ্যাপক মর্গেনথাউ তাই বলেছেন, জাতীয় শক্তির যতগুলি উপাদান আছে সবগুলি যদি থাকে কিন্তু জনসংখ্যা যদি ঘাটতি থাকে তাহলে দেশের শক্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব কম। তবে নিছক জনসংখ্যা শক্তি বৃদ্ধির সহায়ক নয়। একটি দেশে যদি জনসংখ্যা অনেক থাকে কিন্তু সামরিক শক্তিতে বা শিল্পে দুর্বল হয় তাহলে শক্তিশালী হতে পারে না। তারপর দেখো মতাদর্শ। কেউ কেউ মতাদর্শকে জাতীয় শক্তির আরেকটি উপাদান হিসাবে মনে করেন। কোনো বিশেষ মতাদর্শ জনগণের মধ্যে প্রেরণা জাগায়, দেশ গঠনের কাজে নেমে পড়েছে, তাতে দেশ শক্তিশালী হয়। যেমন মার্ক্সবাদ, লেনিনবাদ, তারপরে মাওবাদ চীনের মানুষের কাজের প্রেরণা দিয়েছে। চীন আজও অন্যতম শক্তিধর রাষ্ট্র হিসাবে গড়ে উঠেছে। তারপর হচ্ছে দেখো সামরিক ক্ষমতা। কোনো দেশের সামরিক ক্ষমতা জাতীয় শক্তির বৃদ্ধি করে। সামরিক শক্তি যদি শক্তিশালী হয় তাহলে সে বিদেশি আক্রমণ প্রতিরোধ করতে পারে। সামরিক শক্তি আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের মর্যাদা বৃদ্ধি করতে পারে। তবে সামরিক বাহিনীর আয়তনটা বড় কথা নয়, দেখতে হবে সেনাবাহিনী কতটা দক্ষ, তাতে অস্ত্রশস্ত্র কতটা আধুনিক ও উন্নত মানের। মার্কিন যুক্তরাষ্ট্র অত্যাধুনিক সামরিক অস্ত্রে বলীয়ান বলে সে মেঘা শক্তিতে পরিণত হয়েছে। এবার পরের পয়েন্ট হচ্ছে দেশপ্রেম। এখানে কি বলা হচ্ছে দেখো, দেশের প্রতি ভালোবাসা বা জাতীয়তা বোধ জাতির শক্তি বৃদ্ধিতে সাহায্য করেছে। দেশবাসীর দেশপ্রেম যদি গভীর হয়
তাহলে শত বাধা উপেক্ষা করে দেশকে শক্তিশালী রূপে গড়ে তুলতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও জাপান বিধ্বস্ত হয়ে গিয়েছিল, কিন্তু জাতীয়তাবোধের ফলে তারা আবার ঘুরে দাঁড়িয়েছে, জার্মানির অন্যতম শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে। জাপান অর্থনৈতিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে অতিক্রম করেছে। এবার দেখো অর্থনৈতিক উন্নতি। এখানে কি বলা হচ্ছে, কোনো দেশের অর্থনৈতিক দিক থেকে উন্নত হলে তার জাতীয় শক্তি বৃদ্ধি পাবে। অর্থনৈতিক বিকাশ ঘটলে সে নিজের প্রয়োজন নিজে মিটিয়ে বাড়তি বহু জিনিস বিক্রি করে নিজের শক্তি বৃদ্ধি করতে পারে, অন্যান্য দেশকে সাহায্য দিয়ে নিজের প্রভাব বৃদ্ধি করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ক্ষেত্রে উন্নত বলে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের প্রাধান্যকে প্রতিষ্ঠা করতে সফল হয়েছে। এবার হচ্ছে মূল্যায়ন। সুতরাং দেখা যাচ্ছে যে জাতীয় শক্তির বিভিন্ন উপাদান আছে, তবে কোনো একটির ওপর জাতীয় শক্তি পুরোপুরি নির্ভর করে না। অনেকগুলি উপাদান কাজ করে, যেমন কোনো দেশের প্রাকৃতিক সম্পদ থাকতে পারে, কিন্তু শক্তির ব্যবহারের জন্য বিজ্ঞান প্রযুক্তি থাকা দরকার, তা না হলে প্রাকৃতিক সম্পদ থেকে কোনো লাভ নেই। অধ্যাপক হার্টম্যান বলেছেন বিভিন্ন উপাদান পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্নের উত্তর।